এটা ছিল আমাদের কলকাতার ভিডিও। আর দিল্লির যে রেখা গুপ্তা খুব ঝুনঝুনা বাজাচ্ছে, বানের জন্য খুব বড় ব্যবস্থা নেওয়া হয়েছে, এটা হচ্ছে দিল্লির ভিডিও। আর বিহার এবং পাঞ্জাবের অবস্থা তো আপনারা জানেনই। আর আমাদের সরকার এখানে জিএসটি বাঁচাও উৎসব মানাতে ব্যস্ত। জিএসটি বাঁচাও উৎসব মানে এতদিন ধরে আপনার যা রক্ত চুষলে 2017 থেকে এখন একটু কম চুষবে, এই জন্য উৎসব মানাচ্ছে। নরেন্দ্র মোদী বিভিন্ন জায়গাতে পোস্টার লাগিয়েছে যে এখন কম রক্ত চুষবো, আগে বেশি চুষেছে। আর খাতা কলমে আমরা জাপানের চেয়ে গিয়ে আমাদের জিডিপিতে। আমি আপনাকে জাপানের একটা ভিডিও দেখাচ্ছি। এবার আমি আপনাকে একটা রিয়েলিটি দেখাচ্ছি। জাপান এবং আমাদের দুজনের জিডিপি প্রায় সমান, $4.19 ট্রিলিয়ন। ঠিক আছে, এবার জাপানের পপুলেশন হচ্ছে 12 কোটি আর আমাদের হচ্ছে 150 কোটি, মানে 150 কোটি। তো যখন 4.19 ট্রিলিয়নকে যখন 150 কোটি দিয়ে ভাগ করবেন, তখন আমাদের পার ক্যাপিটা আসবে $2800 করে, মানে পার হেড এক ব্যক্তি ইনকাম করে $2800 ইয়ারে। আর জাপানে সেটা আসবে আপনার $34,916 পার ইয়ার ইনকাম। কোথায় 2800 আর 34,000। এবার যদি এটাকে ইন্ডিয়ান রুপিতে কনভার্ট করা যায়, তাহলে এক ব্যক্তির মান্থলি ইনকাম হচ্ছে 20,000 টাকা। আর জাপানে সেটা হচ্ছে আপনার 256,000 টাকা, মানে 2.5 লক্ষ টাকা কাছাকাছি। এবার যদি ইন্ডিয়ার টপ 5 বিলিয়নারগুলোকে যদি বাদ দেওয়া যায়, মানে ইন্ডিয়ার যদি টপ 5 পয়সাওয়ালাগুলোকে যদি বাদ দিয়ে দেয়, 95% মানুষ ইনকাম করে $1200 ইয়ারলি। মানে মাসে যদি আপনি কনভার্ট করতে যান, তাহলে খুব বেশি হলে তো 9,000 টাকা হবে। আমাদের ভারতবর্ষে এক ব্যক্তি মাসে ইনকাম করছে 9,000 টাকা প্রায়, তাও জুটছে না। আর জাপানের এক ব্যক্তি ইনকাম করছে 2.5 লক্ষ টাকা। তো ডিফারেন্স দেখছেন কতটা। ভারতের জিডিপি যদি ভালোভাবে ক্যালকুলেশন করা যায়, তাহলে বাংলাদেশ থেকে পিছিয়ে পড়ে যাবে। বাংলাদেশের জিডিপি হচ্ছে $467 বিলিয়ন। মানে যদি বাংলাদেশের পপুলেশন অনুযায়ী যদি হিসাব করা যায়, তাহলে 19,500 টাকা হচ্ছে পার মান্থ। আর ভারতে যদি টপ 5% বিজনেসম্যানকে বাদ দিয়ে দেওয়া যায়, তাহলে ভারতের মানুষের ইনকাম হচ্ছে 8,800 টাকা। মানে কোন লেভেলের নিচে পড়ে আছে, বাংলাদেশের থেকেও পিছিয়ে পড়ে আছে। আর বলবে যে আমরা ওয়ার্ল্ডের 4 নম্বর অর্থ ব্যবস্থা।